তাহলে এই যে এইটা কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো বা এই টপিকগুলো যদি তোমরা বারবার করে এই শেষ সময়টাতে পড়ো, তাহলে আশা রাখি তোমরা মোটামুটি অনেক ভালো একটা মার্ক ঢাবিতে ক্যারি করতে পারো। শ্বসনের মধ্যে আসো, শ্বসনের মধ্যে গিয়ে তোমরা এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট শ্বসন। শ্বসনের মধ্যে দেখো যে শ্বসনের মধ্যে আমি একটা জিনিস খুব ভালো করে লিখে রাখছি এখানে, গ্লাইকোলাইসিস। কেন লিখে রাখছি? কারণ ঢাবি এই গ্লাইকোলাইসিস ধাপটা থেকে কোশ্চেন রিপিট করে বেশি। বুঝতে পারছো? দেখো গ্লাইকোলাইসিস কেন বললাম, তোমরা মনে রাখবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা রাখছি যে সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি একটা সাজেশন দেবো আরকি। সাজেশনটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র বা উদ্ভিদ বিজ্ঞান যেটা তোমার বই আছে, ঢাবিতে এই বই থেকে কোন টপিক গুলো থেকে বারবার কোশ্চেন রিপিট হয় বা কোন টপিক গুলো এই শেষ সময়ে পড়লে তোমরা ভালো করবা বা একটা ভালো মার্ক অ্যাচিভ করতে পারবা, সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সামনে এই ক্লাসটি নিব। তোমরা সবাই জানো যে আমাদের রিসেন্ট একটা সমস্যা আরকি, সমস্যা না, বলতে গেলে আমাদের সবার মন আরকি খারাপ। আমাদের প্রিয় ওসমান হাদি ভাই আর নেই আমাদের মাঝে। যার জন্য তোমাদের পরীক্ষাটা মূলত স্থগিত হইছে এবং তোমরা আগামী ২৭ তারিখ পরীক্ষা দিতে যাচ্ছ। তো যেহেতু একটু সময় পেয়ে গেছি আমরা, এই সময়ের মধ্যে আমরা দেখি যে আমাদের এই সাজেশনটা কাজে দেয় কিনা, তাই তো? তবে আমার বিশ্বাস যদি তোমরা ফুল ক্লাসটা কমপ্লিট করো, তাহলে এখান থেকে তোমরা ফুল একটা মার্কস আনসার করতে পারবা জীববিজ্ঞান প্রথম পত্র থেকে। ওকে? তো দেখো, মূলত ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেন প্যাটার্নটা তারা ফলো করে, তারা কোশ্চেন কিন্তু রিপিট করে না। মাথায় ভালো করে ঢুকায় নাও। তারা কোশ্চেন রিপিট করে না। কোশ্চেনটা কি করে? যে তারা টপিক রিপিট করে। এই কারণে একটা বইয়ে তো অনেক পড়াশোনা বা একটা অধ্যায়ে অনেক পড়াশোনা। এই অনেক পড়াশোনাকে কোন টপিক গুলান থেকে তারা বেশি, বেশি করে কোশ্চেন করতেছে, এই টপিক গুলান আজকে খুঁজে নিয়ে আসছি তোমাদের সামনে। তোমরা যদি এই টপিক গুলো শেষ মুহূর্তে ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখবা যে মোটামুটি সব ধরনের কোশ্চেন তোমরা আনসার করতে পারছো। ওকে? তো আমরা শুরু করি আজকের এই ক্লাসটা। দেখো, আরেকটা কথা, আমি তোমাদের মেহেদী ভাইয়া আ যুক্ত আছে আমাদের পাঠশালা নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তোমরা অবশ্যই ফেসবুকে কি করবা হচ্ছে লাইক করে দিবা এবং ইউটিউবে হচ্ছে কি সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে? তোমাদের জন্য যেহেতু কষ্ট করতেছি, তো এতটুকু করতেই পারো তোমরা। ওকে? আমরা এখন ক্লাসের দিকে মুভ করি। দেখো, ১ম এ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে কি কোষ ও কোষের গঠন। অনেক বড় একটা অধ্যায়, তাই তো? এবং দেখলে অনেকেই বলা চলে যে জ্বর এসে যায়, তাই না? এত পড়াশোনা। কিন্তু ঢাবিতে যদি তুমি দেখো একটু কোশ্চেন গুলো, যে পূর্ববর্তী যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাবিতে, দেখবা যে এদের কোশ্চেন গুলো খুব খুব স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন গুলো আসতেছে। তো আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব। ওকে, দেখো, প্রথমে অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি ভাইয়া? সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ৩টা অঙ্গাণু। বাকিগুলো কি ইম্পর্টেন্ট নয়? হ্যাঁ, ইম্পর্টেন্ট। কিন্তু এই ৩টা থেকে ঢাকা ইউনিভার্সিটি সবথেকে বেশি কোশ্চেন করে। বুঝতে পারছি? এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ৩টা থেকে তোমরা রিটেনও একটা কমন পেতে পারো। একটা রিটেনও কমন পেতে পারো। এখন আসো যে মাইটোকন্ড্রিয়া যেটা আছে, এই মাইটোকন্ড্রিয়া। প্রথমে আমি বললাম কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠন এবং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যাবতীয় তথ্যাদি তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই মাইটোকন্ড্রিয়া এবছরের জন্য মাইটোকন্ড্রিয়া খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে একটা গেল। এবং তার পরবর্তীতে সেম প্লাস্টিড আছে আমাদের। প্লাস্টিডের ক্ষেত্রে তোমরা জানো প্লাস্টিড আমাদের ক্রোমোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট আছে, লিউকোপ্লাস্ট আছে। তো এই জিনিসগুলো আমাদের সবগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে তোমাদের প্লাস্টিডও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এবং নিউক্লিয়াস, তোমরা দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি যদি ২০১৫-১৬ সালে একটা কোশ্চেন করছে, তাহলে দেখবা যে ওইটা আবার ১৭-১৮ তে করছে। মানে ১ ইয়ার গ্যাপ দিয়ে ওই টপিক থেকে কিন্তু কোশ্চেনটা রিপিট হওয়ার চান্সেস বেশি থাকে। তো নিউক্লিয়াসের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে দেখবা যে নিউক্লিয়াস থেকে ১ বছর করে গ্যাপ দিয়ে কোশ্চেন চলে আসতেছে। তার মানে নিউক্লিয়াসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে? এখন আসো তাহলে এই ৩টা অঙ্গাণু বাদ দিয়ে আমরা আর কি পড়ব? দেখো, তোমরা যখন বইটা খুলবা, প্রথমের দিকে অনেক বেসিক কথাবার্তা লেখা আছে কোষের গঠনের মধ্যে, যে কোষ প্রাচীরের গঠনের মধ্যে, সেখান থেকে একটু পড়তে হবে। তার মানে কোষের যে বেসিক কথাবার্তাগুলো আছে, এই বেসিক কথাবার্তাগুলো একটু পড়তে হবে। ওকে? এখন আসো যে তা বাদ দিয়ে ভাইয়া আর কি পড়বো? আর ২ টা জিনিস তোমাদের পড়তে হবে। সেটা হচ্ছে যে তোমরা ওই রেপ্লিকেশন, জিনের ক্ষেত্রে রেপ্লিকেশন, ট্রান্সলেশন এবং হচ্ছে যে ট্রান্সক্রিপশন যে জিনিসগুলো পড়ো, সেখান থেকে তোমরা একটু জাস্ট মনে রাখবা। যদিও এটা থেকে কোশ্চেন আসে খুব কম, তারপরে আমাদের বাদ দেওয়া যাবে না। মনে হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন চলে আসলেও আসতে পারে। এখন আসো আরেকটা টপিক আছে খুবই ভাইটাল। দেখা যায় যে প্রতিবার এই কোশ্চেনটা চলে আসে বা ঢাবিতে না আসলে দেখবা যে বাংলাদেশের যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটির, মোটামুটি অনেক জায়গায় কোশ্চেনটা পাবা। যে কোডন, কোডন আমাদের যে আছে, এই কোডন থেকে স্টার্ট কোডন এবং ইন্ড কোডন, কি বললাম? মানে শুরুর দিকের কোডন এবং ইন্ড কোডন। তোমাদের এখানের মধ্যে কোডন যে কয়টা আছে, একটা হচ্ছে তোমাদের ওই ৩টা হচ্ছে আমাদের ওখানে, আমাদের দেখবা যে ইন্ড কোডন আছে এবং একটা হচ্ছে স্টার্ট কোডন আছে। এই কোডন সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। ওকে? যদি এই কয়েকটা টপিক তোমরা পড়ো ভালো করে, তাহলে আশা রাখি কোষ ও কোষের গঠন থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং তোমরা একটা ফুল মার্কস ঢাবিতে আনসার করতে পারবা। ওকে?
এখন আসো আমাদের পরবর্তী যে অধ্যায় আছে, পরবর্তী অধ্যায় কি, কোষ বিভাজন, তাই তো? তোমরা ছোট থেকে শিখে আসছো সেই কোষ বিভাজন, এবং মজার ব্যাপার হচ্ছে এই অধ্যায়টা অনেক ইজি লাগে সবার কাছে। পাশাপাশি আরেকটা জিনিস, এই অধ্যায় যেহেতু ইজি, আমরা ভাবি যে এখান থেকে কোশ্চেন আসলে পাবো, কিন্তু না ভাইয়া, ছাড় দেওয়া যাবে না। কারণ হচ্ছে কি, এই কোষ বিভাজন থেকে যতগুলো কোশ্চেন হোক না কেন, যতগুলো ইউনিভার্সিটি কোশ্চেন করুক না কেন, একটা মার্ক অথবা 2টা মার্ক দিবে তারা। বুঝাইতে পারছি? এই অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসো যে তারপর আমাদের এখান থেকে পড়বো কি। দেখো ভাই, মাইটোসিসের যে আমাদের ধাপ আছে 5টা, তোমরা জানো সবাই মাইটোসিসের ধাপ যে আমাদের 5টা আছে। কি কি আছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে এই যে আমাদের ধাপগুলো আছে, তাই তো? তো সেখানের মধ্যে তোমরা যদি পড়ো, এই মাইটোসিসের ধাপগুলো একটু লেস ইম্পর্টেন্ট। ঢাবিতে এই ধাপগুলো থেকে কোশ্চিন আসে না বললেই চলে, তবে হ্যাঁ, আসে না, না এমন কথা না, আসে। তো তার মধ্যে যদি তুমি বলো যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জিনিস, তো এখান থেকে তুমি একটু মনে রাখবা যে এখান থেকে যে এই যে প্রোমেটাফেজ যেটা আছে, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ যে ধাপটা আছে, এবং অ্যানাফেজ যে ধাপটা আছে, অ্যানাফেজ। তাহলে প্রোমেটাফেজ এবং অ্যানাফেজ, এই দুটো ধাপ ইম্পর্টেন্ট। বাদ বাকি সবই ইম্পর্টেন্ট, আমার কাছে এই দুটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ওকে, এখন আসো যে তাহলে ভাই আমরা পড়বো কি এই ধাপে। অ্যাকচুয়ালি ঢাবিতে যে খেলাটা খেলে সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় পয়েন্ট নিয়ে, কি, মিওসিসের ধাপ। আচ্ছা, মিওসিসের যে ধাপ বলতে কি বোঝায়? মিওসিসে তুমি দেখবা যে আমাদের মিওসিস বিভাজন মিওসিস 1 আছে এবং মিওসিস 2 আছে, তাই তো? সেই মিওসিসের 1-এর মধ্যে আবার আমরা পাবো প্রোফেজ 1, তারপরে মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1। সেই প্রোফেজ 1 এর মধ্যে আমরা কি কি পাবো ভাইয়া? ওখানে পাবো আমরা লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তোমরা হয়তোবা মিলাইতে পারছো জিনিসগুলা। তাহলে এই যে 5টা ধাপ আমি বললাম, এখন এই 5টা ধাপ তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। কি বললাম ভাইয়া? মিওসিসের 5টা ধাপ বা 5টা পর্যায়, 5টা পর্যায়, 5টা পর্যায় খুব ভালো করে মনে রাখতে হবে। কি কি পর্যায় ভাইয়া? এখানে আমি বললাম, আমি প্রথম অক্ষর নিয়ে বললাম লেজা পেডিডা, পেডিডা মানে কি? লেপটোটিন, জাইগোটিন, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। ওকে, এখন আসো ভাই, এগুলো সবগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ঢাবি থেকে এই পাঁচটা পর্যায় থেকে দেখবা যে কোশ্চিন চলে আসতেছে। ক্লিয়ার? এই 5টা পর্যায় থেকে কোশ্চিন চলে আসে, এবং তোমরা যখন এটা অ্যানালাইসিস করবে একটা কোশ্চিন ব্যাংক, তখন দেখবা যে এই 5টা থেকে হিউজ কোশ্চিন চলে আসতেছে। তার মধ্যে ভাই ইম্পর্টেন্ট কোনটা দেখো, এই যে মাঝখানে যেটা আছে প্যাকাইটিন। প্যাকাইটিন কে ইম্পর্টেন্ট ভাইয়া? প্যাকাইটিন, প্যাকাইটিন। দেখো, এই প্যাকাইটিন কেন ইম্পর্টেন্ট? এখান থেকে আবার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। প্যাকাইটিনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখন আসলে কেন ভাইয়া? দেখো, প্যাকাইটিন এমন একটা পর্যায়, এই পর্যায়টা যদি তুমি ভালো করে শেখো তাহলে তুমি ক্রসিং ওভারটা পেরে যাবা। কারণ ক্রসিং ওভারটা সংগঠিত হয় আমাদের এই প্যাকাইটিন পর্যায়ে বা উপপর্যায়ে। ক্লিয়ার? তাহলে এই প্যাকাইটিন যেটা আছে, প্যাকাইটিন থেকে আমাদের মনে রাখতে হবে কোনটা প্যাকাইটিন। তোমাদের একটু মনে করে দেই, ওই যে এক্স আকৃতির অংশ যেটা আমরা কায়াজমা বলি, কায়াজমা মনে আছে? তাহলে এক্স আকৃতির অংশ যেটা আমরা কায়াজমা বলি, সেখান থেকে তাহলে আমাদের এই প্যাকাইটিন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে, এবং পাশাপাশি আমাদের এই যে 5টা ধাপ আছে, 5টা ধাপ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এখন আসো যে ক্রসিং ওভার কি ভাইয়া? ক্রসিং ওভার তোমরা জানো যে বৈশিষ্ট্যের যেটা আছে আদান প্রদান, তাই তো? তো এই ক্রসিং ওভার সম্পর্কে এখান থেকে মনে রাখবে এটা রিটার্নে আসার চান্সেস অনেক বেশি। ক্লিয়ার? তাহলে রিটার্নে আসার চান্সেস অনেক বেশি, এবং এই ক্রসিং ওভার থেকে আমাদের মনে রাখতে হবে কি, ক্রসিং ওভার থেকে আমাদের মনে রাখতে হবে যে এখান থেকে একটা কোশ্চেন আমরা পাবো। ক্লিয়ার? হয় রিটার্নে, নয়তো আমরা কোথায় পাবো? এমসিকিউ এ। ওকে, এখন আসো আমি একটা শেষে একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে মৃত্যু। কি লিখে রাখছি ভাইয়া? মৃত্যু। আচ্ছা, মৃত্যু বলতে মানুষের মৃত্যু না, মৃত্যু বলতে এখানে কোষের মৃত্যু। ক্লিয়ার? তোমরা জানো যে এই অধ্যায়ের মধ্যে 2টা মৃত্যু আছে, কোষের 2টা মৃত্যু আছে। একটা হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যু, আর একটা হচ্ছে কি ভাইয়া? জেনেটিক্যালি মৃত্যু। তোমরা একটা জিনিস দেখো তো, নিউট্রিশন মানে কি তোমরা তোমরা জানো? তাহলে ওখান থেকে মনে রাখবা, নিউট্রিশন থেকে কি মনে রাখবা? নেক্রোসিস, মানে পুষ্টির অভাবে যদি মৃত্যু হয় তাহলে তাকে আমরা বলবো নেক্রোসিস, এবং যদি জেনেটিক্যালি মৃত্যু হয় তাহলে তাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। এই 2টা জিনিস মনে রাখবা। এবং সেখানে আরেকটা কোশ্চেন আছে যে ডাবের পানি, কি বললাম ভাইয়া? ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি মনে রাখবা। ডাবের পানি হচ্ছে কি? ফ্রি সেলুলার, ফ্রি নিউক্লিয়াস যেটা আছে, বলতে মুক্ত নিউক্লিয়াস বিভাজন। তাহলে মুক্ত নিউক্লিয়াসের বিভাজনের উদাহরণ কি? ডাবের পানি। আরেকটা জিনিস বললাম নেক্রোসিস, আরেকটা জিনিস বললাম অ্যাপোপ্টোসিস। তাহলে এই কয়েকটা জিনিস যদি কোষ বিভাজন থেকে তোমরা পড়ো, ইনশাআল্লাহ তোমরা এই কোষ বিভাজন থেকে যে কোশ্চেন আসবে আনসার করে আসতে পারবা। ওকে, এখন আমরা পরবর্তী যে অধ্যায় আছে আমাদের, সে অধ্যায়ে দেখবো। দেখো, এখানে অধ্যায় হচ্ছে কি আমাদের অণুজীব। অনেক বড় অধ্যায় এবং মনে রাখাও একটু কঠিন, কিন্তু এই জন্যই আমি এই অধ্যায় থেকে দেখো সব থেকে অল্প জিনিস নিছি, তাই তো? কারণ এখান থেকে ঢাবিতে যে কোশ্চিন আসে, দেখবে যে একটা করে কোশ্চিন আসে প্রতি বছর, বা কোনো বছর আসে বা কোনো বছর গ্যাপ থাকে এরকম। কিন্তু যে টাইপটা থেকে কোশ্চিন আসে বারবার, বা যে টপিক গুলো থেকে কোশ্চিন আসে বারবার, সেখানেই হচ্ছে যে আমাদের এই ফোকাসটা এখন করবো। ওকে, দেখো, ভাইরাসের প্রকারভেদ তোমরা জানো, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস যেটা আছে, সেই ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস যেটা আছে খুব ভালো করে মনে রাখতে হবে। তোমার একটা ছন্দ জানো, টিপুর ভাই টিটু, ভেনিল হতে ফ্রান্সে এলো। তোমরা যদি এগুলান শিখতে চাও তাহলে আমাদের ফুল কোর্স যেগুলান আছে, বা তোমাদের আরেকটা ক্লাস আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, সেটা দেখে নিবা।
হ্যাঁ, সেখানে হচ্ছে কি আমরা পূর্ববর্তী যে 2021 থেকে 25 পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করার চেষ্টা করছি এবং সেই কোশ্চেন গুলো খুব বিস্তারিত ভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। তাহলে তোমরা যদি ওগুলান সলভ করো তাহলে দেখবে যে এই টপিক গুলো তোমাদের অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন আসো ভাইরাসের প্রকারভেদ। তাহলে কি বললাম ভাইয়া? ডিএনএ ভাইরাস এবং কি ভাইরাস? আরএনএ ভাইরাস। এই ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে, কি বললাম? ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে এই রোগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক তেমনি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের একই কথা। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের গঠনটা একটু জানতে হবে। কি বললাম? ব্যাকটেরিয়া গঠনটা জানতে হবে। এটা পরীক্ষায় চলে আসে এবং রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট। কি বললাম? রিটেনের জন্য। দেখো, এই ব্যাকটেরিয়ার গঠনের ক্ষেত্রে গঠনটা শিখবা এবং পাশাপাশি ব্যাকটেরিয়ার উপকারিতা যেটা আছে এটা হচ্ছে কি ভাইয়া এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এখন আসলে এই যে ম্যালেরিয়া যেটা আছে, হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই জায়গা দুটো ভালো করে পড়বা। কি বললাম? তাহলে ম্যালেরিয়া যে দশাগুলো আছে এই দশাগুলো ভালো করে পড়বা। তাহলে এই অণুজীব সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা এখন 3টা অধ্যায় দেখলাম। এই আমি ক্লিন করে নেব। এর পরবর্তীতে আমরা বাকি 4টা অধ্যায় দেখতেছি। ওকে, তো আমরা এখন পরবর্তী যে অধ্যায় আছে পরবর্তী অধ্যায়টা দেখব। পরবর্তী অধ্যায় হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি। অধ্যায়ের নাম কি ভাইয়া? নগ্নবীজি ও আবৃতবীজি। দেখো, এই অধ্যায় থেকে ঢাবিতে রিটেন টাইপ কোশ্চিন হওয়ার চান্সেস সব থেকে বেশি। এবং তোমরা যদি এই নগ্নবীজি আবৃতবীজি এবং টিস্যু ও টিস্যুতন্ত্র এই দুইটা অধ্যায় পড়ো তাহলে তোমরা 1 থেকে 2টা রিটেন কোশ্চিন কমন পেয়ে যেতে পারো। কি বললাম? আবার রিপিট করতেছি, নগ্নবীজি এবং আবৃতবীজি ও টিস্যুতন্ত্র এই দুইটা অধ্যায় যদি তোমরা ভালো করে করো তাহলে কি এখান থেকে রিটার্ন তোমরা 1 বা 2টা কোশ্চিন পেয়ে যাইতে পারো এবং আসার চান্সেস খুব বেশি। দেখা যায় যে কারণ এইখানে বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন বেশি থাকায় এখান থেকে টিচাররা রিটার্ন টাইপ কোশ্চিন বেশি চুজ করে। ওকে, এখন আসো প্রথমে যেটা আছে নগ্নবীজি ও আবৃতবীজির বৈশিষ্ট্য। তাহলে নগ্নবীজি ও আবৃতবীজির বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। ওকে, তাহলে এটা গেল। তার পরবর্তীতে দেখো অমরা বিন্যাস নামে একটা তোমরা টাইপ পাবা। আমার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট লাগে তাই আমি এটাকে আলাদা করে দিছি। তাহলে বা অমরা বিন্যাস যেটা আছে অমরা বিন্যাসটা আমরা কি করব? খুব ভালো করে করব। তারপরে দেখো যে কোন টাইপ ফল, ফুল, পাতা যেগুলো আছে, তাহলে এই যে পুষ্পপত্র বিন্যাস বা পুষ্প বিন্যাস যেটাকে আমরা বলি পাতা এবং ফল, এইটা থেকে এমসিকিউ, এগুলো সব কিন্তু এমসিকিউ। ওকে, এখন আসো যে রিটেন টাইপ যেটা কোশ্চেন সেটা হচ্ছে দেখো শেষের দিকে তোমরা পাবা যে পোয়াসি এবং মালবেসি। কি বললাম? পোয়াসি এবং মালবেসি গোত্র। তাহলে এই পোয়াসি এবং মালবেসি গোত্রের বৈশিষ্ট্য কি ভাইয়া? বৈশিষ্ট্য রিটেন রিটেন খুব ভালো করে। তাহলে এই বৈশিষ্ট্য কোনটা ভাইয়া? শনাক্তকারী বৈশিষ্ট্য। কি বললাম? শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে পোয়াসি এবং মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে এই নগ্নবীজি ও আবৃতবীজি থেকে যদি তোমরা এই কয়েকটা টপিক খুব ভালো করে পড়ো তাহলে দেখবা তোমরা মোটামুটি সেখান থেকে কমন পেয়ে গেছো। ওকে, এখন আসলে আমরা পরবর্তী যে অধ্যায় আছে টিস্যু ও টিস্যুতন্ত্র, তাই তো? তাহলে টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে আমরা কি শিখবো ভাইয়া? দেখো এখান থেকেও আমি আগে বলে নিচ্ছি রিটেন টাইপ কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি। তাহলে রিটেন কোনটা ভাইয়া? রিটেন হচ্ছে দেখো এই যে আমি এখানে দাগায় রাখছি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৈশিষ্ট্য খুব ভালো করে পড়তে। কি বললাম? যে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৈশিষ্ট্য খুব ভালো করে পড়তে হবে। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ফর রিটেন। এখন আসো যে প্রথমে দেখবে তোমরা ভাজক এবং স্থায়ী টিস্যু যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে খুব ভালো করে পড়বা সেখান থেকে, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং নিচে দেখবা ভাস্কুলার বান্ডল যেটা আছে এই ভাস্কুলার বান্ডলটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ছিন্ন ভিন্ন যেগুলো পড়াশোনা আছে সেগুলো তোমরা একটু করে দেখবাই, মাস্ট বি। তাহলে এই টপিক 3টা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো যে পরবর্তীতে আমাদের আরেকটা খুবই ভাইটাল অধ্যায় সেটা হচ্ছে যে উদ্ভিদ শারীরতত্ত্ব। তোমরা হয়তো বা অনেকে ভয় পাও এই অধ্যায়কে, কিন্তু এই অধ্যায় থেকে সবকিছু পড়তে হয় না। যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে এই কয়েকটা টপিক যেখানে দেখাইছি আমি এই কয়েকটা টপিক পড়লে তোমরা ভালো মার্কস পেয়ে যাবা। ওকে, দেখো যে প্রথমে আমি যেটা বেছে নিয়েছি এখান থেকে C3 এবং C4 পর্যায় বা C3 এবং C4 গতিপথ। দেখো C3 মানে ক্যালভিন চক্র অথবা হ্যাস ও স্ল্যাক চক্র। তোমরা ঢাবি কোশ্চিন ব্যাংক যখন সলভ করবা, আমি তোমাদের একটা সলভ ক্লাস নিয়েছি যে 2021 থেকে 2025 যেটা আমি একটু আগে বললাম, রিমাইন্ডার দিয়ে দিছি। তোমরা সেখানে গেলেই দেখতে পাবা যে এই C3 ও C4 থেকে কি টাইপ কোশ্চিন আসতেছে, কতবার করে কোশ্চিন আসতেছে, প্রতি ইয়ারে দেখা যায় চলে আসে। তাহলে এখান থেকে মূলত কোশ্চিনটা কিরকম হয় ভাইয়া? এখান থেকে কোশ্চিনটা হয় কিরকম? ধরো C3 আমি যদি তোমাদের কোশ্চিন করি যে C3 এর প্রথম স্থায়ী উপাদান কি? তোমরা সবাই জানো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই টাইপ। আবার C4 এর প্রথম স্থায়ী উপাদান কি সেটা শিখবা। C3 তে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কে? তোমরা জানো RUBP। এটা কিন্তু ঢাবিতে আসা কোশ্চেন। এবং C4 এ হচ্ছে কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড।
তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রথম গ্রহণ করে। দেখবে এই টাইপ কোশ্চেন যেগুলো আছে এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবং পাশাপাশি এখানে কিছু এনজাইম ক্রিয়া করে। কি ক্রিয়া করে ভাইয়া? এনজাইম। এনজাইম। তাহলে এই এনজাইম গুলান ভালো করে জানতে হবে। এবং তোমরা দেখবা যে ওই ধাপগুলোর মধ্যে কোনটা উভমুখী এবং কোনটা হচ্ছে একমুখী, এই টাইপ কোশ্চেন গুলো একটু জানতে হবে। আমরা নিচে দেখবো সেটা। তার পরবর্তীতে আসো প্রভাবক। আমি একটা টাইপ দিছি এখানে প্রভাবক। আচ্ছা, প্রভাবক আমাদের ইম্পর্টেন্ট কি? সালোক সংশ্লেষণ, প্রস্বেদন। খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণ এবং প্রস্বেদন কোনটার সাথে বাড়তেছে, কোনটার সাথে কমতেছে, মানে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক। আমাদের একটু এটা কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, এখন আসলে সালোক সংশ্লেষণ যেটা আছে, তাহলে সালোক সংশ্লেষণ থেকে তোমরা একটু মনে রাখবা আমাদের সালোক সংশ্লেষণ যেটা আছে চক্রীয় যেটা আমাদের অন্ধকার পর্যায় এবং আলোক পর্যায়ে যেটা আছে সেটা মনে রাখবা। এবং শ্বসনের মধ্যে আসো, শ্বসনের মধ্যে গিয়ে তোমরা এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট শ্বসন। শ্বসনের মধ্যে দেখো যে শ্বসনের মধ্যে আমি একটা জিনিস খুব ভালো করে লিখে রাখছি এখানে, গ্লাইকোলাইসিস। কেন লিখে রাখছি? কারণ ঢাবি এই গ্লাইকোলাইসিস ধাপটা থেকে কোশ্চিন রিপিট করে বেশি। বুঝতে পারছো? দেখো গ্লাইকোলাইসিস কেন বললাম, তোমরা মনে রাখবা যে সবাত শ্বসন দুই প্রকার। কি কি তোমরা জানো? সবাত শ্বসন এবং অবাত শ্বসন। তাহলে এই সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে দুইটারই প্রথম ধাপ হচ্ছে আমাদের এই গ্লাইকোলাইসিস। তাহলে এই দুইটারই প্রথম ধাপ হচ্ছে আমাদের কি? গ্লাইকোলাইসিস। এবং এই গ্লাইকোলাইসিসটা মনে রাখবা কোথায় ঘটে ভাইয়া? সাইটোপ্লাজমে। কি বললাম? দুইটাই ঘটে কোথায়? দুইটার ক্ষেত্রে গ্লাইকোলাইসিসটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। বাদ বাকি গুলো কোথায় ঘটে? অ্যাসিটাইল কোয়ে, ইলেকট্রন ইটিসি অথবা আমাদের ক্রেবস চক্র, তিনটাই ঘটে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। এই কারণে এটা অনেক ভাইটাল। ঠিক আছে? এবং এখানে যে তোমাদের 9টা বিক্রিয়া আছে তার মধ্যে একমুখী কয়টা, উভমুখী কয়টা, এবং এখানে এনজাইম কি কি কাজ করতেছে সেটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবং ক্রেবস চক্রে আসো, এই ক্রেবস চক্রের মধ্যে গিয়ে তোমরা একটা শক্তির হিসাব পাবা। তাই তো? যে 38 অণু এটিপি তৈরি হয় মোট, 38 এর মধ্যে 2 অণু খরচ হয়ে যায়, তাহলে আমাদের থাকে কত? 36 অণু, মানে হচ্ছে কি 360 কিলো ক্যালোরি। তাহলে এই যে এই কোশ্চেনটা আছে এখান থেকে, এবং কোন ধাপে কত, কি বললাম? কোন ধাপে কত। ওকে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে এই টাইপ কোশ্চেন গুলো যদি তোমরা পড়ো বা এই টপিক গুলো যদি তোমরা বারবার করে এই শেষ সময়টাতে পড়ো, তাহলে আশা রাখি তোমরা মোটামুটি অনেক ভালো একটা মার্ক ঢাবিতে ক্যারি করতে পারবে। এবং এখানে একটা অধ্যায় আমি লিখিনি, সেটা হচ্ছে যে শেষের যে অধ্যায়টা আছে তোমাদের জীব প্রযুক্তি, সেখান থেকে বেশি কিছু করতে হয় না। তোমরা জানো সেখান থেকে টিস্যু কালচারটা যেটা আছে, টিস্যু কালচারটা একটু ভালো করে পড়বা, যে ওই টিস্যু কালচারের পিএইচ বা আবাদ মাধ্যম তৈরি করতে কি কি লাগে না লাগে এইটা, এবং ওখানে রিকম্বিনেন্ট ডিএনএ যেটা আছে আর কি, এইটা একটু ভালো করে পড়বা। তাহলে মোটামুটি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রে এই যে টপিকগুলো আমি আলোচনা করলাম, এই টপিকগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। আশা রাখি তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। ওকে, আমরা পরবর্তী ক্লাসে দেখব যে আমাদের বায়োলজি দ্বিতীয় পত্র বা আমাদের প্রাণীবিজ্ঞান যেটা আছে সেখান থেকে কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন রিপিট আসতেছে। ওকে, আরেকটি কথা সেটা দেখো, যে তোমরা যদি এই ফুল ক্লাসগুলো পেতে চাও বা ফুল সবগুলো জিনিসের কনসেপ্ট ভালোভাবে বুঝতে চাও, তাহলে আমাদের প্লে লিস্টে খুব ভালো একটা ক্লাস দেওয়া আছে। 1.5 ঘন্টার মধ্যে তোমরা অনেক ভালো কিছু সেখান থেকে অ্যাচিভ করতে পারবে আশা রাখি। এবং পাশাপাশি তোমাদের আরেকবার বলে রাখি, তাহলে আমি কোথা থেকে যুক্ত হচ্ছি ভাইয়া? আমাদের পাঠশালা। ইউটিউবে আমাদের পাঠশালা নামে চ্যানেল আছে এবং ফেসবুকে হচ্ছে পেজ রয়েছে। তোমরা সেখানে অবশ্যই দেখবা, লিস্ট গুলো চেক করবা। পাশাপাশি তোমরা যদি এইটার পিডিএফ পেতে চাও, পিডিএফটা আমরা কি এই নাম্বারে যোগাযোগ করব, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব কিছু পিডিএফ পেয়ে যাব এবং যাবতীয় তথ্যাদি আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে অগ্রিম স্বাগতম। তোমরা সবাই আসবা এবং ক্লাসটা দেখবা। আশা রাখি তোমরা ঢাবিতে যে বায়োলজি রিলেটেড যে 15টি কোশ্চেন তোমরা আসবে, সবগুলো তোমরা ক্লিয়ার করতে পারবা। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।